আর বোর্ডটা ঠিক জায়গাতেই লাগিয়েছো মোটামুটি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তুমি ফার্স্টে বসো আগে, তারপরে তোমাকে ডেমোতে যখন ডাকবো তখন তুমি ডেমো দিতে যাবে, ঠিক আছে? তোমার চেয়ারের পজিশনটা নাও, দিয়ে বসো। আচ্ছা, আজ আজ ক তারিখ? হ্যাঁ স্যার আগে বলুন। আজকে ডেট কি আছে? তারিখ তারিখ ও স্যার আজকে 5 তারিখ। হ্যাঁ, না শুধু 5 বললে হবে না, 5-10 এইভাবে বলতে হবে। 5-10-2025, ঠিক আছে? মানে এরকম প্রশ্ন ধরতে পারে, তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য হয়তো তুমি খেয়াল করলে না। যাই হোক, 5-10-2025 এইভাবে বলবে। আচ্ছা আচ্ছা, তুমি একবার উঠে দাঁড়াও, দিয়ে পিছন থেকে আসার একটা মানে চেষ্টা করো, ওইভাবে একটা বলার সিস্টেমটা রেডি করো। ক্যামেরার পিছনে চলে যাও, মানে ক্যামেরাটা থেকে দেখা যাবে না তোমায়। এবার জাস্ট তুমি এন্টার করবে, মানে তুমি ঘরে প্রবেশ করছো সেরকম ভাবে, বুঝতে পেরেছো? তুমি ওইভাবে বলবে যে আমি আসতে পারি কি, এরকম বিষয়টা। এসো এসো। হ্যাঁ, এবার তুমি চেয়ারের ওই এই সাইড দিয়ে না ঢুকে ওই ডান দিকে পিছনে দাঁড়াবে, চেয়ারের পিছনে দাঁড়াও। হ্যাঁ ওইখানে। এবার তোমার বাঁ হাতের মুভমেন্ট করে এই সাইড করে এসে দাঁড়াও। তুমি এই সাইড দিয়ে বাঁ হাতের মুভমেন্ট করে, হ্যাঁ বেশ ঠিক আছে, বসো। বসবে ঠিকঠাক হয়ে। আর বলেছিলাম ফাইলটা নিতে, যাই হোক ভুলে গেছে, ফাইল একটা রাখবে, তাতে করে তোমার ফাইল নেক্সট দিন থেকে ফাইল নিয়ে নেবে। হ্যাঁ, বাড়িতে কোনো ফাইল আছে এই মুহূর্তে? পাবে কোনো ফাইল তোমার কাছাকাছি? সার্টিফিকেট তো আমি দেখবো না, তোমার হাতে একবার শো করবে, আমি সার্টিফিকেট দেখবো না। ফাইলটা নিয়ে খাতাও তো হতে পারে। হ্যাঁ, একটা খাতাও হতে পারে। না না খাতা না, একটা ফাইল যদি কাছাকাছি থাকে নিয়ে নাও। ওই ডায়েরিটা নাও, ডায়েরিটা নাকি বই টই আছে একটা নাও হাতে, বইটা নিয়ে হ্যাঁ ওইভাবে ঠিক বসবে, ঠিক আছে? এবার দেখবে তোমাকে 3 জন ওখানে থাকবে, দেখবে একবারে যিনি লেফট সাইডে আছেন উনি দেখবেন ফাইলটা চাইবে, তুমি ফাইলটা দিয়ে দেবে, ঠিক আছে? এবার তোমার আর কিছু করার দরকার নেই। এবার তুমি কি করবে, বসেই থাকবে চুপচাপ। এবার তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার গ্রামের নাম কি, বলো। আই টু আই কন্ট্যাক্ট রেখে বলবে যে আমার গ্রামের নাম, যেমন আমাকে দেখো, আমার ছবিটা দেখতে পাচ্ছ? এবার সামনাসামনি যত না হলেও তুমি আমার ছবিটার দিকে তাকিয়ে আমাকে বলবে হ্যাঁ আমার গ্রামের নামটা বলবে, ঠিক আছে? যেন আই টু আই কন্ট্যাক্ট হয়। হ্যাঁ, আই টু আই কন্ট্যাক্টটা কিন্তু মাস্ট। চোখে চোখ রেখে কথা যদি না বলতে পারো তাহলে বুঝতে পারবে যে লজ্জা বোধ করছে বা ঘাবড়ে যাচ্ছে, একটা কোনো একটা বিষয় হয়তো ভাবতে পারে। তুমি যথেষ্ট রিটেনের জন্য কোয়ালিফাই হয়ে যাচ্ছ, তাহলে তোমার মধ্যে সাবজেক্টের নলেজ আছে, ওরা ধরেই নিয়েছে, বা তুমি নিজে থেকেও এটা মানে ফিল করবে যে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আমাকে ধরলে আমার সমস্যা হবে না, এই মানে ধারণাটা নিজেদের মনের মধ্যে তৈরি হয়ে যায় যেন। ভয় পাওয়ার কিছু নেই। তাহলে তুমি গ্রামের নাম বলো। আমার গ্রামের নাম জুনুবাজার। পোস্ট অফিস? পোস্ট অফিসটা জুনুবাজার। আচ্ছা, থানা? থানাটা ইলামবাজার। ঠিক আছে। আচ্ছা, তুমি নিশ্চয় বিএড করেছো, কোন কলেজ থেকে বিএড করেছো বলো? স্যার আমি বঙ্গভূমি বিএড কলেজ থেকে বিএড করেছি, যেটা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির অন্তর্গত। আচ্ছা আচ্ছা, বাবা সাহেব আম্বেদকর একজন মানে কি বলবো, মানে বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাই তো? উনি বিখ্যাত হয়েছিলেন কি, মানে কি জন্য বিখ্যাত হয়েছিলেন? ওনার কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক তুমি বলো, পারবে? স্যার আমাদের ভারতের যে সংবিধান রচনা করেছিলেন তিনি উপকার ছিলেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, এবার তোমাকে সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করা হবে। ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে tan x এর ইন্টিগ্রেশন বলো। লগ অফ সাইন এক্স। লগ অফ লগ অফ সাইন এক্স? না, দেখো ভুল হয়ে গেল। যাই হোক, এগুলো ভুল হতে পারে, বুঝতে পেরেছ? মানে লগ অফ সেক এক্স হবে, তাই তো? এই হ্যাঁ ওটা sin x এর কটে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন কিন্তু ধরতে পারে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এগুলো দেখে যেতে হবে ঠিকঠাক। দেখবে আমি তোমাকে এমন একটা ইন্টিগ্রেশন ধরলাম, ওইটাই সমস্যা করবে, দেখো, তাই না? ওটাই দেখবে তোমার একটু সমস্যা হতে পারে। যেমন আমি যদি নেক্সট কোশ্চেন করি যে সাইন tan x এর রেঞ্জ বলো, পালিয়ে গেল কি ব্যাপার ছবিটা?
ক্যামেরাটা অফ হয়ে গেছিল। ক্যামেরা অফ হয়ে গেছে। স্যার ক্যামেরা ঠিকই আছে স্যার। ঠিক আছে, দাঁড়াও তো। হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক। আর যখন তুমি ভুল বলে দেবে, তোমার যে মুখের ইমপ্রেশন যেটা এখন দেখালে, এটা দেখাবে না। যে ভুল হয়ে গেল, একদম উপর দিকে তাকিয়ে চোখ বন্ধ করলাম, এগুলো করা যাবে না। ভুল হতেই পারে, আমার নিজের ভুল হয়েছে, তোমাকে আমি কি বলবো। এগুলো ভুল হতেই পারে, কারণ একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা তো জাস্ট, ওটা তো একটা ফর্মুলা, তোমার তো কনসেপ্টের জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে না। হ্যাঁ, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম যে বলো যে একটা দ্বিঘাত সমীকরণে কটা বীজ থাকতে পারে, সেইখানটাতে তোমার ভুল বলা যাবে না, সেই জায়গাটা ভুল হওয়া যাবে না, বুঝতে পেরেছ? কারণ ওই জায়গাটা কনসেপ্টের জায়গা। যে যদি তুমি বলে দাও 3টে বীজ, তাহলে তোমাকে ওরা কী ভাববে যে কিছুই জানে না। ঠিক বলছি? এই জায়গাগুলো মাথায় রাখবে যে কোন প্রশ্নটা বলাটা উচিত এবং কোনটা তুমি ওই তোমার যেমন কনফিউশন যদি থাকে, যেমন ওই tan x এর ইন্টিগ্রেশনে তোমার কনফিউশন হতে পারে, এরকম কিছু ইন্টিগ্রেশন আছে পরীক্ষার সময় তুমি শিওর না হওয়া পর্যন্ত বলবে না। কিন্তু এই দ্বিঘাত সমীকরণে কটা বীজ থাকবে, এই ধরনের প্রশ্নগুলো কোনোভাবেই ভুল বলা যাবে না। বেশ, তুমি এবার যে টপিকের উপর ডেমো দেবে সেটা শুরু করতে পারো। ঠিক আছে, ধন্যবাদ। নাকি দেখা যাচ্ছে বোর্ডে? দেখা যাচ্ছে। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমাদের সবাই খুব ভালো আছো এবং তোমরা পুজো খুব ভালো করেই পার করেছো। তো আজকে আমাদের ক্লাস 10 এর একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি, যেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। বিভিন্ন ঘনবস্তু দেখবে তোমরা বাড়িতে দেখে থাকবে, যে দেখবে লুডোর ছক্কা, হ্যাঁ লুডোর রুটি এবং জলের পাইপ, এই সমস্ত জিনিসপত্র আমরা দেখবে আমাদের চারিপাশে কিন্তু দেখে থাকি। তো সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো। তাদের মধ্যে একটা হচ্ছে, দেখবে সবাই দেখে থাকবে যে জলের পাইপ গুলো দেখতে কিরকম হয়, এইরকম টাইপের হয় দেখতে। হ্যাঁ, তাছাড়া দেখবে কোনো মন্দির বা মসজিদ দেখবে ওই পিলারের মতো থাকে, দেখবে এরকম পিলারের মতো থাকে, সবাই কিন্তু দেখে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কি বলে সেইগুলো আজকে আমরা জানার চেষ্টা করবো এবং এদের ক্ষেত্রফল, আয়তন, এই সমস্ত জিনিসপত্র আমরা আজকে জানবো। তাছাড়া তোমরা আরেকটা খুব সুন্দর উদাহরণ দেখবে, আমাদের যে মিড ডে মিলে রান্না হয় তখন যে চাল ভর্তি থেকে ড্রামটাতে, সেই ড্রামটার আকৃতিকে বলতে পারবে কেউ এমন হয় ড্রামটার আকৃতি? সেই ড্রামটার আকৃতি দেখবে ঠিক এইরকম টাইপের হয়, দেখবে দেখবে তোমরা। আর এই যে একটা ছোট্ট মতো ওই চাল বার করার যেটা আমাদের দরজা থাকে, সেটা এখানে থাকে। তো এই সমস্ত জিনিসপত্র আমাদের চারপাশে কিন্তু আছে, আজকে আমরা এদেরকে নিয়ে স্টাডি করবো। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো দেখো, উপরের দিকটাতে একটা তল, নিচের দিকটা একটা তল, আর দেখো একটা আকৃতিটা কিরকম, আর একটা বেঁকানো তলের মতো আছে। এই যে বস্তুগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলোকে আমরা চোঙ বলি। গণিতের ভাষাতে এগুলোকে চোঙ বলি। ঠিক আছে, এই চোঙ সম্বন্ধে আমরা যে জানবো। আমাদের চারপাশে আমি যে মার্কারটা ধরে আছি, এটা কিন্তু একটা চোঙ আকৃতি, দেখতে পাবে ভালো করে। ঠিক আছে, এই পোর্শনটা বাদ দিলে এটা কিন্তু একটা চোঙ আকৃতি, টিনের কৌটো। ঠিক আছে, তো দেখি চোঙ কাকে বলে। চোঙ কি করে সৃষ্টি হয় সেটা আমরা দেখি একবার। ধরো সরলরেখা আমরা পড়েছি, ধরো এটা একটা নির্দিষ্ট সরলরেখা। ঠিক আছে, আমি বলে গেছি। আর একটা সমান্তরাল গতিশীল সরলরেখাকে আমি আনলাম। গতিশীল বলতে এই যে সরলরেখাটা আছে সেটা কিন্তু মুভ করবে, মানে ঘুরতে থাকবে। একে কেন্দ্র করে, এটাকে অক্ষ করে যদি ঘুরতে থাকে এইভাবে, তাহলে দেখবে একটা সম্পূর্ণ এরকম একটা বস্তু তৈরি হবে। ঠিক আছে, সব অবস্থানে যদি কল্পনা করো তাহলে দেখতে পাবে যে এরকম আমাদের একটা বস্তু তৈরি হচ্ছে। এই জিনিসটা চোঙ কিন্তু আমাদের এইভাবে তৈরি হয়। লম্ব বৃত্তাকার কেন বলা হয়? এই চোঙের 3টে তল থাকে। দেখো এই তলটা একটা তল, দেখতেই পাচ্ছ তোমরা নিচে থেকে, উপর দিকে একটা তল, এইগুলো তো বৃত্তাকার তল। একটা দেখো, এটা একটা বৃত্তাকার তল, এটা একটা বৃত্তাকার তল, আর এই সাইডে যেটা আছে সেটা আমাদের একটা বক্রতল। আমরা বক্রতল। তুমি একটুখানি ওয়েট করো। তুমি যদি এই 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 টপিকটা সিলেক্ট করো ইন্টারভিউয়ের জন্য, ঠিক আছে, তুমি এইভাবে বোঝাতে যাবে না, তুমি একটা পেপার কাটিং নিয়ে যাবে, বুঝতে পেরেছো? সেই পেপার কাটিংটা যেভাবে চোঙ বানানো হচ্ছে সেইভাবে দেখাবে। কারণ এই 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 টপিকটা স্পেশালি মানে ত্রিকোণমিতির এই পরিমিতির এই টপিকগুলো কিন্তু স্পেশালি তোমাকে ওই পেপার কাটিং ছাড়া বোঝানো কিন্তু একটু চাপ, বুঝতে পেরেছো? কারণ 3 ডাইমেনশন ফিগার দাঁড়াচ্ছে বিষয়টা, তুমি যদি ওটা ওইভাবে না দেখাও তাহলে কিন্তু ছাত্ররা বুঝতে পারবে না। তুমি যতই বোঝাও দেখবে বুঝবে না। হয়তো আমি বা তুমি বা যারা আছে ক্লাসে তারা বুঝতে পারবে, কিন্তু ওই লেভেলের স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারবে না। এটা তুমি নিজে ফিল করে দেখবে। এই এই টপিকগুলো যারা চুজ করবে তারা সবসময় এটা পেপার কাটিং পাশে মানে সাথে রাখবে, বুঝতে পেরেছো? আর যদি থাকে তুমি ওইটা দিয়েও এখন দেখাতে পারো। তুমি তোমাকে একটু টাইম দেওয়া হচ্ছে, তুমি ওইটা কালেকশন করো দেখি। এবার দেখো। কিন্তু স্যার এগুলো অ্যালাউ করবে? হ্যাঁ, অ্যালাউ করবে না কেন?
টিএলএম হিসাবে তুমি এগুলো অ্যালাউ করা যাবে? তুমি এবার বাড়ি থেকে টিএলএম বানিয়ে নিয়ে গেলে হবে? সে নিয়ে যাওয়া অনেক সমস্যা আছে। সব অ্যালাউ হবে, সব তুমি নিয়ে যেতে পারলেই হবে, বুঝতে পেরেছ? তার জন্য একটা লোক ভাড়া করবে যদি আরো বেশি কিছু দেখাতে চাও, কারণ তুমি তো একা সব নিয়ে যেতে পারবে না, বুঝতে পারলে? ঠিক আছে, তোমার বিএডে করেছো তো, নিয়ে যেতে না টিএলএম, বলো সেরকম। আর এই ধরনের টপিক চুজ করলে সবসময় তোমাকে একটা টিএলএম এইভাবে পেপার কাটিং বা যেটা যদি কালারফুল হয় আরও বেটার লাগবে দেখতে যে জায়গাটা, যদি পারো ওইভাবে নিয়ে যাবে, অসুবিধা কিছু নেই, তাদের অনুমতি নিয়েই তুমি ব্যবহার করবে, বুঝতে পারছো? ঠিক আছে, কারণ অন্তত তারা জানবে যে তুমি প্রিপারেশন নিয়ে এসেছো, এই নয় যে তুমি বিনা প্রিপারেশনে ইন্টারভিউ বা ডেমো দিতে গেছো, বুঝতে পেরেছো? ঠিক আছে, নাও স্টার্ট করো। আচ্ছা, এটা আমার হাতে দেখো একটা আমাদের খাতার পেজ, দেখো কত সুন্দর একটা পেজ। এই পেজটাকে আমি এখন দেখো রাউন্ড করছি, এইভাবে এইভাবে রাউন্ড করছি, দেখো দেখো তো এইভাবে রাউন্ড করলে দেখো একটা জিনিস, আমাদের সেই জলের যে পাইপ গুলো হয় সেই পাইপের মতো দেখতে দেখতে পেলে সবাই এই ধরনের যে জিনিসগুলো আমরা দেখতে পাই সচরাচর, সেই জিনিসগুলোকে আমরা কিন্তু চোঙাকৃতি জিনিস বা চোঙাকৃতি ঘনবস্তু বলে থাকি। এই চোঙাকৃতি ঘনবস্তু কটা তল আছে, দেখো এই সামনের দিকে যে তলটা আমরা দেখতে পাচ্ছি সেই তলটাকে আমরা বক্রতল, আর এইদিকে আমার হাতে হয়তো কিছু নেই এখানে, কিন্তু এরও যদি এটা আমরা ঠিকঠাক ভাবে লক্ষ্য করি, এইদিকেও একটা বৃত্তাকার তল থাকবে সামনের দিকে, আর এই যে পিছনের দিকে একটা আছে এটা দুটো বৃত্তাকার তল, তাহলে দুটো বৃত্তাকার তল আর একটা হচ্ছে আমাদের পারাসা তল। তাহলে একটা চোঙাকৃতি বস্তুর মধ্যে কটা তল থেকে বলতে পারবে? দুটো। এখন বললাম একটা বাক্যতল আর দুটো বৃত্তাকার তল, ঠিক আছে? তো এই ধরনের বস্তুগুলো আজ থেকে আমরা চিনবো কিভাবে, যে চোঙাকৃতি বস্তু। ঠিক আছে, এবার আমি ছবিটা আঁকি তাহলে মনে দেখো। আচ্ছা, কোন দুটো বৃত্তাকার তল? যদি কোনো স্টুডেন্ট তোমাকে প্রশ্ন করে বৃত্তাকার তল কোন দুটো, নিচে দিকে আর একটা জায়গা তুমি এখানে বলবে যে এই চোঙটা অনেক সময় কি ফাঁপা হতে পারে আবার সলিডও হতে পারে, তাই তো? হ্যাঁ। এবার বৃত্তাকার তল ওটা সমতল বলছো, তাই তো? হ্যাঁ। এবার তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে ওটা সমতল কেন, কিভাবে বলে বোঝাবে যে ওটা সমতল এটা বক্রতল? এটা আমি তোমাকে এখন বলে দিচ্ছি, হ্যাঁ, যদি এই ধরনের কোশ্চেন আসে। বা সমতল মানে দেখো, তুমি যদি ওইটাকে দেখো ওই কোনো একটা তলের উপর বসিয়ে দাও, ঠিক আছে, একটা যেমন তুমি বললে একটা ড্রামকে তুমি চালের ড্রাম বলছিলে, বসিয়ে দাও, দেখো ও কিন্তু প্রেজেন্ট থাকবে, ফিক্সড হয়ে যাবে। কিন্তু ওই বক্রতলটাকে দেখো ওইভাবে যদি রাখা হয় তাহলে সে কিন্তু ফিক্সড থাকবে না, সে কিন্তু নড়াচড়া করবে, ঠিক আছে? এইভাবে বোঝাবে যে বক্রতল আর এটা হচ্ছে সমতল, ঠিক আছে? বেশ। আবার এই তলগুলো অনেক সময় দেখবে বাউন্ডিং থাকে, আবার অনেক সময় ফাঁকাও থাকে, এই জায়গাগুলো বলবে, ঠিক আছে? নাও শুরু করো। আচ্ছা, দেখো তাহলে এইটা একটা আমরা ছবি পাচ্ছি, দেখো তো, ঠিক আছে? এরকম দেখতে আমরা যে কাগজটা নিয়েছিলাম ঠিক এইরকম দেখতে। তো এই উপরের দিকে যে তলটি আছে, যে সমতল বললাম, সেই সমতল দেখো বৃত্তাকার তল। এই যে আমি একটু স্কেচ করে দিচ্ছি, এইগুলো কিন্তু আমাদের বৃত্তাকার তল, আর এই যে সাইডে যে তলটা আছে সেটা হচ্ছে পার্শ্বতল, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখবো কি, যে এই যে একটা পেপার যে আমরা একটু আগে এটাকে ধরে নাও, এই পেপারের মতো, এই পেপারটা যদি কাঁচি দিয়ে কেটে দিই তাহলে পরে এটা যদি খুলে যায় তাহলে পরে কিরকম দেখতে লাগবে, দেখো তো এরকম টাইপের একটা দেখতে চলে আসবে। এই পেপারটা দেখো এরকম ছিল আমাদের, এরকম ছিল দেখো, তাই না? তাহলে এখনো এই পেপারটাকে যেহেতু এরকম মোড়ানো ছিল, সেই মোড়ানোর ক্ষেত্রফলটা দেখবো কতটা, অর্থাৎ বাস্তবে যে ক্ষেত্রফলটা আছে সেটা কিন্তু বার করার চেষ্টা করবো এর সাহায্যে, দেখা যাক তাহলে। আচ্ছা, এইগুলো কি ছিল, এইগুলো যে জিনিসটা যখন মোড়ানো ছিল তখন এটা বৃত্তাকার ক্ষেত্র ছিল, তাই তো? বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের যে পরিধি আছে বা পরিসীমা, সেটা তো আমরা ক্লাস 9 এ পড়েছি। এই বৃত্তের পরিসীমার ফর্মুলাকে বলতে পারবে কি ছিল? বলো বলো কেউ বলো, বৃত্তের পরিসীমা তোমরা বা সব নাম বলো, না বললে তোমাদের হবে না। হ্যাঁ, পরিসীমা ছিল 2πr, যদি ব্যাসার্ধটা যদি r হয়। হ্যাঁ, খুব সুন্দর পরিধি ছিল তাহলে 2πr। আচ্ছা, এই 2πrটাকে দেখো একটু আগে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক কেটে যাচ্ছে। রাজীব, তোমার নেটওয়ার্কটা মাঝে মাঝে কেটে যাচ্ছে বা ক্যামেরাটা হয়তো ফিক্সড থাকছে না, ঠিক আছে? হ্যাঁ, মানে তোমার ক্যামেরাটা মানে লাইট অফ হয়ে যাচ্ছে, ফোনের লাইটটা মানে অফ হয়ে যাচ্ছে, ফোনের লাইটটা, ফোনের ডিসপ্লেটা অফ হয়ে যাচ্ছে তো অটোমেটিক, সেই জন্য ওটা হচ্ছে। বেশ, ঠিক আছে, বলো। তো দেখো, যখন এটা বৃত্তাকার ক্ষেত্র ছিল, এটাকে যখন আমি খুললাম তখন এই যে বৃত্তের পরিধি বা পরিসীমা যেটাকে আমরা বলছি, সেটাই কিন্তু আমাদের এই দৈর্ঘ্য, এই যে পাতার যে দৈর্ঘ্যটা হবে সেটা হবে কিন্তু আমাদের কত, 2πr,
এইটাই হচ্ছে 2 পাই আর। আর এর যে উচ্চতা, আমাদের যে চোখের যে উচ্চতা কি, যে এই মধ্যবিন্দু দুটো যে বৃত্তের যে কেন্দ্র দুটো আছে তাদের মধ্যে যে উচ্চতা, সেই উচ্চতাটা কিন্তু আমাদের দেখো এই প্রস্থ হিসেবে কাজ করবে। এটা আমি ধরে নিলাম h। তাহলে এই এখন যে পাতাটা একটা আয়তাকার ক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য আয়তক্ষেত্রে থাকে এবং প্রস্থ। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের এই যে জায়গাটা আছে এর ক্ষেত্রফল কি হবে বলতো? যে দৈর্ঘ্য অর্থাৎ 2 পাই আর আর এই যে প্রস্থ মানে h, তাহলে এটা লিখি, তাহলে এর ক্ষেত্রফল কত হলো? 2 পাই আর h। আচ্ছা, এই জিনিসটাকে তো আমি ফোল্ড করে এখানে আমি চোঙ তৈরি করেছিলাম, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি এটা হবে না? 2 পাই আর h। তাহলে আজ থেকে চোঙের যেটা ক্ষেত্রফল পার্শ্বতলের হয় সেটা হচ্ছে কি মনে রাখবো? 2 পাই আর h, যেখানে আরটা হচ্ছে এই যে বৃত্তাকার ক্ষেত্রগুলো আছে তাদের ব্যাসার্ধ। বুঝতে পেরেছি সবাই? 2 পাই আর এইচ, ঠিক আছে, ভালো হয়েছে। তোমার পড়ানোর মধ্যে একটা আমি ভালো রকম মানে মানসিক বা একটা আন্তরিকতা পেয়েছি, ঠিক আছে, আমার ভালো লেগেছে তোমার ইয়েটা। তবে এই জায়গাগুলো একটু ইউনিটগুলো বলে দেবে, ঠিক আছে? ওই যে 2 পাই আর লিখলে তো ওইটা একটা ইউনিট হয়, সেটা একটু বলবে, তাহলে তোমার এই পড়ানোর মধ্যে কোনো রকম আর কোনো ঘাটতি থাকলো না, ঠিক আছে? বেশ, ঠিক আছে, এসো তুমি, ঠিক আছে। ধন্যবাদ স্যার। হুম। আচ্ছা, নেক্সট কে আছো? তহুরা দেবে নাকি লেভেল 2 এখন? স্যার আমি তো গতদিন বৃত্ত দিয়েছিলাম একটা, তো আপনি তো বৃত্ত দিয়েছেন, এটাতে আবার দেবো? ওই সার্কেলটা আমি হ্যাঁ, দিয়েছি, circle আমি ওটা দিয়েছিলাম। দেখবে 11-12 লেভেলের যে সার্কেল হয় না, জিওমেট্রি, সেই জিওমেট্রির আচ্ছা, সার্কেলটা আমি, সেই এটা দিতে হবে। আরও অনেক কিছু আছে তো সেই হিসাবে দেওয়া হয়েছে। তা তুমি অন্য কোনো টপিক দিলে দিতে পারো যদি রেডি থাকো। তাহলে স্যার আমি আজকে রেখে আমি বাড়ি গিয়ে কালকে তাহলে দেবো। আচ্ছা, ঠিক আছে। তুমি এখন বাড়িতে নেই নাকি? না স্যার, আমি কলকাতায় আছি। বেড়াতে গেছো নাকি? হ্যাঁ। আচ্ছা, ভালো। আমি তোমাদের জন্য বসে আছি। ঠিক আছে, আর তো কাউকে দেখছি না, দেখো টাইমিং দিলাম, কারোর পাত্তা আছে? তাহলে একটু থিওরি পড়াই, বসে থেকে তো লাভ নেই। পড়ান। হ্যালো স্যার। বলো। স্যার বলছি যে এমনি মানে সাবজেক্টের যে ব্যাপারটা আছে সেটা কি অনার্স লেভেলে যেগুলো মানে কোনগুলো বেশি করতে হবে আর কি? সাবজেক্টে তোমার ওই পার্সোনালিটি টেস্টে যে কোশ্চেনগুলো ধরতে পারে, সেটা তুমি যদি 9-10-এর হও তাহলে 9-10-এর যে সিলেবাস SLST, বুঝলে, ম্যাথামেটিক্স, সেই জায়গাগুলো পড়ে যেতে হবে। প্লাস এইচএসের সমস্ত টপিক পড়তে হবে, হাই সেকেন্ডারি যে সিলেবাস, বুঝতে পেরেছো? কারণ কিছু কিছু স্কুলে দেখবে এইচএস লেভেলের টিচার নেই, তাহলে তোমাকে ক্লাসটা নিতে হবে। তুমি 9-10 হলেও তোমাকে এইচএস ক্লাস নিতে হবে, বা হতে পারে বা হেডমাস্টার দেখবে তোমাকে দিয়ে দেবে ক্লাস। তোমার যদি পড়ানো বা তোমার মানসিকতা বা তোমার আন্তরিকতা যদি ভালো হয়, ঠিক আছে। এবার 11-12-এর টিচার যদি না থাকে তাহলে কে পড়াবে? 9-10-এর টিচার কী পড়াতে হবে? এটা প্রত্যেক স্কুলেই পড়ায়, সেই জন্য এই জায়গাগুলো খেয়াল রাখবে। ওই সিলেবাসগুলো কেমন আছে, কীভাবে পড়াতে হবে, তোমাকে ওইভাবে প্রশ্ন করবে। তুমি 9-10-এ জয়েন করছো, তাহলে স্কুলটা এইচএস, তাহলে এখানে যদি টিচারের ঘাটতি থাকে বা সেই কোনো যিনি টিচার ছিলেন সে হয়তো সেদিন অ্যাবসেন্ট, ঠিক আছে, তাহলে তোমাকে তো একটা ক্লাস নিতে হবে, তার ক্লাসটা, এবং তোমাকে ওটা প্রফেশনাল ক্লাস হিসাবে দেওয়া হবে। প্রফেশনাল মানে যিনি অ্যাবসেন্ট থাকবেন তিনার জায়গায় একটা মাস্টারমশাই না গেলে, তোমরা তো জানো স্কুলে দেখেছো যে কোনো স্যার যদি যেদিন আসতো না, সেই স্যারের জায়গায় আরেকজন মাস্টারমশাই ক্লাসটা নিয়ে আসতো। এবার তোমাকে এইচএসের ম্যাথের ক্লাসটা দেওয়া হলো, তোমাকে গিয়ে তো পড়াতে হবে। কী বলছি, ঠিক বুঝতে পারছো তো? সেই ক্লাসটা তুমি কীভাবে পড়াবে, তোমার এই ধরনের সেই জন্য প্রিপারেশনটা থাকতে হবে। হ্যাঁ, তুমি কি বলবে যে আমি 9-10-এ জয়েন করেছিলাম, আমি এইচএস পড়াবো না? বলতে পারবে ইন্টারভিউ বোর্ডে? না স্যার। সেই জন্য সবটাই তোমাকে কভার করতে হবে। কোশ্চেন বুঝলাম তোমাকে, যেমন ওই ধরনের কোশ্চেনগুলি দেখবে, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ধরবে, দেখবে ধরবেই একটা। হ্যাঁ স্যার, আমার আগের দিনকে বলতে গিয়ে ওইরকম লাগছিল যে জিনিসটা আমি পারতাম, কিন্তু বলতে গিয়ে তখন আর বেরোই না। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে নার্ভাসে ভুল হয়। তুমি যদি নার্ভাস থাকো, আমি যেটা বললাম আগের দিন যে একটা সিক্রেট, সেই সিক্রেটটা মনের মধ্যে কতটা তোমরা
পার্সোনালি সিরিয়াস নিয়েছো জানি না, ওটা কিন্তু রাখতে হবে। মানে অদম্য ইচ্ছা, পড়ানোর ইচ্ছা, পড়ানোর প্রতি ভালোবাসা, ম্যাথামেটিক্স সাবজেক্টের প্রতি ভালোবাসা, এইগুলো যদি অদম্য না থাকে তাহলে কিন্তু সে ইন্টারভিউ ভালো দিতে পারবে না। আমি তোমাকে 100% বলে দেবো, এই মানসিকতা নিয়ে যে রেডি থাকবে না সে কিন্তু ইন্টারভিউ খারাপ দিয়ে আসবে। এই ইচ্ছা শক্তিটা মনের মধ্যে একবারে গেঁথে নিতে হবে, তাহলেই সে ভালো ইন্টারভিউ দিতে পারবে। সেই জন্য এইচএসের সিলেবাস, মাধ্যমিকের সিলেবাস, তোমার গ্র্যাজুয়েশনের এসএলএসটির যে 9-10 হলে 9-10-এর সিলেবাস, এগুলো কিন্তু মোটামুটি জানতে হবে। খুব ডিপলি ভিতর দিকে কোশ্চেন করবে না, ঠিক আছে? যেগুলো ইন জেনারেল করা হয় বেসিক জায়গাগুলোই কিন্তু ধরবে তোমাকে। আর কিছু প্রশ্ন থাকলে বলো। স্যার বলছিলাম ক্লাস 9-10-এ পিওর আর অ্যাপ্লাইড এর মধ্যে কি কি টপিক মানে যদি বলে দিতেন তাহলে ভালো হতো। 9-10 আবার পিওর অ্যাপ্লাইড কি আছে? ওই যে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, ওটা তো পিওর এর মধ্যে পড়ে না? ওগুলো 9-10-এর লেভেলে ওসব ধরবে, ওইভাবে ভাবাবে না, ওইভাবে ভাবার প্রয়োজন নেই, বুঝলে? 9-10-এর সিলেবাসে পড়ানোর জন্য তোমাকে ওইভাবে বলবে না যে পিওরের পার্ট পড়াও না অ্যাপ্লাইড পার্ট পড়াও, এগুলো এইভাবে বলবে না তোমাকে, বুঝতে পেরেছো? তবে তুমি চেষ্টা করবে অ্যাপ্লাইড পার্টগুলোকে সিলেক্ট করার, তাতে করে তুমি বাস্তব এক্সাম্পল দিয়ে তাদের বোঝাতে সুবিধা হবে, তোমার ডেমোটা ভালো হবে এবং তুমি মার্কসটা ভালো পাবে। দেখবে রচনা লেখার বিষয়টা বলি, মাধ্যমিক লেভেলে দেখবে রচনা লিখেছিলে তোমরা সবাই, দেখবে ওই বিজ্ঞান বা পরিবেশ থেকে একটা রচনা লেখে, তাই না? কেন ওটা তো যাই দিক লেখা যায়, ঠিক বলছি? সেই হিসেবে ওইটা কিন্তু নিলে হবে না, ওই টপিকটা বাদ দিতে হবে, ওই টপিকটা বাদ দিয়ে দিতে হবে। কারণ ওই টপিকটা সবাই লিখবে, ওই 10-এ সবাইকে 6 আর 7-এর বেশি দেবে না, কি এই 5 থেকে 6-এর বেশি দেবে না কাউকে, কারণ জানে সবাই ওইটা ওই বানিয়ে লিখবে, নিজস্বতা বলে কিছু থাকবে না, ওইভাবেই লিখে দিয়ে চলে যাবে। সেই জন্য টপিক এমন চুজ করতে হবে যাতে করে ওটা মানে আনকমন দেখা যাবে। যে তোমরা সেই দিন কথাই বলছি 50 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিল, 50 জন 50, এবার 50 জন ক্যান্ডিডেট দেখবে যে 40% ক্যান্ডিডেট কিন্তু সেম টপিক চুজ করেছে। তার মধ্যে একটা এক্সাম্পল হয়তো সার্কেল, এই তারপরে ধরো চোং কোণ, এইগুলি সব বলে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু তুমি একটা, আমি তোমাকে বলে দেবো কোন টপিক সিলেক্ট করবে, ঠিক আছে? তুমি এমন একটা টপিক সিলেক্ট করবে যাতে খুব ইজিলি তুমি স্ফেয়ার সিলেক্ট করলে, ঠিক আছে? গোলক খুব বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো যাবে এবং সবাই দেখবে বুঝবে এটা। ওইগুলো দেখবে সার্কেলের থেকে এই সার্কেলটা যদিও ভালো, ঠিক আছে, সার্কেলের থেকে এই স্ফিয়ারটা বেশি সুবিধাজনক। এটা একটা আমার মানে সিলেক্টেড টপিকের মধ্যে একটা, আজকে বললাম, পরে আবার বলবো, ঠিক আছে? ক্লাসটা আমি শুরু করছি, 1 মিনিট দাঁড়া, একটু জল টল খেয়ে আসি। আমি আজকে পড়াবো স্যার তারপরে বলছি ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, ওইগুলো কি অনেকেই বলে? হ্যাঁ, ওইগুলো তো কমন টপিক, ওইগুলো ডেমোতে কখনোই ওইগুলো সিলেক্ট করবে না, বুঝতে পেরেছ? যেগুলো তুমি টিএলএম ভালো রকম ব্যবহার করতে পারবে সেই ধরনের, যে ওই পেপার কাটিং টাইপের যেগুলো, সেইগুলো সিলেক্ট করবে, বুঝতে পেরেছ? তাহলে মার্কসটা ভালো আসবে। সিলিন্ডারটা বলা যেতে পারে? হ্যাঁ, সিলিন্ডারটা ভালো, তুমি যেভাবে দেখালে। জিওমেট্রিক্যাল টপিকগুলো বেশি চুজ করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ত্রিকোণমিতি তো একদমই মানে ওরকম ভাবে হয়। ত্রিকোণমিতি হয় না নয়, ত্রিকোণমিতিও হয়, ওই অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল বানিয়ে ওইগুলো করা যায়। আচ্ছা, তোমাকে বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফলের ফর্মুলাটা প্রুভ করতে বলো, পারবে? এই প্রমাণটা করে দেখাতে পারবে? ওরা তোমাকে পুরোটা প্রমাণ করতে বলবে না, দেখবে তোমার কনসেপ্টটা আছে না মুখস্থ করে এসেছো। এটা দেখবে বইয়ে পড়া আছে, সম্ভবত আছে, এটা দেখো তো। আর এই হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই ধরনের যে প্রমাণগুলো, এগুলো কিন্তু কেউ দেখবে দেখে যাবে না, হট করে তোমাকে বললো কীভাবে আসছে দেখাও। বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল,
এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বহু কিছু আছে, এগুলো নিয়ে একটু চর্চা করবে, প্রমাণগুলো চেষ্টা করবে নিজে থেকে করার। আর এই প্রমাণটা যদি কেউ না পারো আমি পিডিএফ দিয়ে দেবো, আমার এটা আছে, ঠিক আছে? আর কিছু বলো। স্যার আপনার কাছে যারা ইন্টারভিউ কোচিং নিচ্ছে তাদের মার্কস এমনি কেমন আছে 11-12-এ? ইন সার্ভিস যারা আছে 11-12-এ, ইন সার্ভিস বা ফ্রেশার? হ্যাঁ ইন সার্ভিসদের কথাটা বাদই দাও, যে কজন আছে আপাতত বেশি, আমি তো সব গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছিলাম, তারপরে যারা কানেক্ট করেছে তাদের নিয়েছি, 2-4 জন আছে, গ্রুপেই আছে, দেখবে মেন গ্রুপটা আমাদের যেটা অল্প, ওটা ওই যে গ্রুপটা দেখবে কম আছে না, ক্যান্ডিডেট কী নাম দেওয়া হয়েছে ওটা, নিউ গ্রুপে কোনো ইন সার্ভিস নেই, ঠিক আছে? না না আছে, একজন আছে, আচ্ছা আছে। এবার সবাই তো বলে না আমি ইন সার্ভিস, ওই জন্য বোঝা যায় না, বুঝতে পেরেছো? হয়তো জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে বললো না আমি ইন সার্ভিস নয়, এরকম হয়েছে তো, তোমরা জানো যদিও। অসুবিধা নেই, আমি যাদের ইন্টারভিউ করাচ্ছি বা ব্যাচে নিয়েছি তারা 100% ডাক পাবে, 100%। এবার তুমি বলো যে স্যার যদি না পাই, আমি বলেছি রিটার্ন দেবো, যেটা দিয়েছো রিটার্ন করে দেবো। না স্যার মানি রিটার্নের ব্যাপারটা ম্যাটার করছে না, মানে দাঁড়াও, এটা তো দাঁড়াও, খুবই দাঁড়াও, চাপেই দাঁড়াও। থাকছি মনে হচ্ছে। এবার বলো কেউ যদি কনফিউশন দেখায় তাহলে সে আমাকে ডবল দেবে, বলুক, ডাক পেলে বলুক। তারপরে দেখবে কেউ আসবে না, সব নীল ক্যান্ডিডেট, নীল, কাউকে পাওয়া যাবে না, বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘটনা। এবার বলো কি বলছো। ওই সব যে ভাবনা চিন্তা আমি করতে মানা করেছি তো, যে কতগুলো ইনসাম, এই ক্যালকুলেশন করতে করতে দেখো 20 দিন কাটিয়ে দিল সব। 14 তারিখে পরীক্ষা হয়ে গেছে, আজকে হলো 5 তারিখ না 4 তারিখ, আজকে 5 তারিখ, তাহলে 14 আর 5-এ ধরো 20 দিনই প্রায় কাটিয়ে দিল, কিচ্ছু পড়াশোনা করেনি, সব দিয়ে ডুববে, হাবুডুবু খাবে ইন্টারভিউ। যেগুলো সিরিয়াস, যারা মার্কস পেয়েছে তারাই দেখবে, আমার ওই গ্রুপে প্রায় 80-90 জন ছিল, সব পালিয়ে গেল, কিছু তার মার্কস পায়নি, হবে না। বাকি তো অ্যাডমিশন নিয়েছে কজন, ওই গ্রুপে সব বসে আছে, ওই 40 বলতে পেয়েছি, কিন্তু আমি বলছি যা ওই মারটা দাও, দেখি দিচ্ছে না, আমার আরও ভুল আছে। ওরকম ম্যাথামেটিক্সে মনে হয় যে এত পেয়েছে, লাস্টে গিয়ে দেখবে ওই জেনারেল 40-তেই নামবে, মিলিয়ে নেওয়া কথাটা ও বলে সবাই ওরকম, আলটিমেট খাতায় কলমে কাউকে পাওয়া যায় না, বুঝতে পেরেছ? ওই আমি দেখলাম যেদিন এই কমিশনের অ্যান্সার শিট পাবলিশ হলো, তারপর থেকে আর কোনো সেইভাবে দেখবে কারো কোনো খবর নেই। আবার কিছু আছে হ্যাঁ অফলাইনে ইন্টারভিউ দেবো বলে ছুটছে, মানে খুঁজে বেড়াচ্ছে কোথায় একটা অফলাইনে একটা মানে ফ্রড, কোনো চিটিংবাজ, কোনো কম্পিউটার টেবিল, এই ডেমো টেবিল পেতে বসে আছে, তোমার কাছ থেকে নিয়ে নিল 2,500 থেকে 3,000 টাকা, যাই হোক আমি বলছি সাপোজ 2,000 টাকায় নিয়ে নিল, তোমাকে ওই ক্লাসে বসিয়ে রাখবে আর ডেমো দেবে, একদিন গেলে দেখলে, খানিকক্ষণ দেখার পর ভালো লাগবে না, পালিয়ে আসবে, যাতায়াত খরচা হয়ে গেল প্রায় 200 টাকা, 200 কি 300 টাকা হয়ে গেল, এই বর্ষা বাদল, আর কিছু হবে না। ওখানে যাবে, ডেমো দেখবে, নিজে ডেমোটা দেবে, বাড়ি চলে আসবে, আর কিচ্ছু হবে না। তোমার সাবজেক্টের রিলেটেড এত কিছু কেউ পড়াবে না তোমাকে, আমি এটা জোর গলায় বলতে পারি, আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে। ওই 2 দিন কি 3 দিন হয়তো মানে ডাকবে তোমায়, ওই ছুটির দিনগুলো, এই তো স্কুল খুলে যাবে, তারা তো দেখবে একজন হয়তো টিচার আছে, বাকিগুলো সব হয়তো বেকার, কোনো কাজই করে না, মানে কোনো জবই করে না সেইভাবে, ও ধরে বসিয়ে দিল, তারা তোমার ইন্টারভিউ নিচ্ছে, এবার ভাবো কী ইন্টারভিউ হবে। এই হচ্ছে ঘটনা। আর আমি দেখো তোমাদের সাবজেক্টের কনসেপ্ট এত আলোচনা করছি দিনে 2বার করে, তোমরা বলতে পারবে যে স্যার আমাদের অ্যাডমিশন নিয়ে, আমি একবারে পুরোপুরি সঠিক, মানে একবারে 100% একটা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্য, যেহেতু ডেমোটা আছে, যেভাবে এগোনো উচিত সেই স্ট্র্যাটেজি ফলো করে চলছি, এটা মাথায় রেখে কাজ করবে। কোথাও যদি তোমরা অ্যাডমিশন এর পরেও নিতে চাও নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই, গিয়ে একবার দেখে আসবে কী হচ্ছে, একবার বুঝতে পারলে, তুমি বলবে যে আমি 200 টাকা দেবো, একটা ডেমো ক্লাস অ্যাটেন্ড করবো, কী হচ্ছে একবার দেখে আসতে পারো। ঠিক আছে।